হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর ভালো তো আমাদের থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সবাইকে বলবো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। প্রশ্ন তো আছে, সাথে কিন্তু আজকে ভয় পাবে এইটুকুনি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো চলো, বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। বাড়িতে ধুনো দেওয়া হয়েছে, তার কারণে কিন্তু পুরো দেখছো একটুখানি আস্তে আস্তে ধোয়া হয়ে যাচ্ছে। যাই হোক, বাড়িতে ধুনো দেওয়াটা কিন্তু খুবই শুভ জিনিস। প্রত্যেক দিন পারলে বাড়িতে ধুনো দেবে, এতে নেগেটিভ ঊর্জা প্রচুর পরিমাণে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সুখ সমৃদ্ধি সবই কিন্তু বয়ে নিয়ে আসে। তাহলে চলো এবার আমরা ঘটনায় ফিরি। ঘটনাটা যিনি শেয়ার করেন ওনার নাম হচ্ছে অর্পিতা ব্যানার্জি। অর্পিতা দিদিভাই হাওড়ায় থাকে। মধ্য হাওড়ায় ওনার পুরনো অনেক বছর আগে পিতৃপুরুষের সম্পত্তিতে উনি থাকেন। উনি একজন বিধবা। ওনার বিয়ে হয়েছিল, ওনার হাজবেন্ড মারা যান। যেরমভাবে দিদিভাই ঘটনাটা বলেন, আমি কিন্তু সেরকমভাবেই ঘটনাটা ঠিক তোমাদের সামনে তুলে ধরছি। অর্পিতা দিদিভাই বলেন, আমি যখন বিয়ে হয় তখন শ্বশুরবাড়িতে দীর্ঘদিন আমি সংসার করতে পারিনি, কারণ শ্বশুরবাড়ির যে মহলটা খুব একটা ঠিক ছিল না। আমি একান্নবর্তী পরিবারের মানুষ, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর সবই দেখতাম আলাদা আলাদা। যেখানে আমার শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করাটা হয়ে ওঠেনি। কারণ আমি চেষ্টা করলেও আমার যিনি হাজবেন্ড ছিলেন উনি আমাকে বলেছিলেন যে এখানে তুমি থাকতে পারবে না অর্পিতা, কারণ আমার মা একটু অন্য ধরনের। কারণ অন্য ধরন বলতে এবার বলি, অর্পিতা দিদিভাইয়ের যিনি শাশুড়ি ছিলেন উনি অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকে খুব বিশ্বাস করতেন। বাড়িতে সব সময় উনি কিছু না কিছু তন্ত্র সাধনা করতেই থাকতেন। এই নিয়ে একটা চাপা ভয় অর্পিতা দিদিভাই পেতেন। তো যেখানে চাপা ভয় পেতেন, তো উনি মুখ ফুটে কিছু না বললেও ওনার হাজবেন্ড সবসময় মাকে বলতেন, মা বিয়ের আগে যখন আমাকে বিয়ে দাওনি অনেক কিছু তো বাড়িতে করেছো, এই নিয়ে বাবাও পছন্দ করতো না। বাবা কিন্তু খুব অল্প বয়সে মারা যায় তোমার এই কুকর্মের জন্য। কারণ এই যে ব্ল্যাক ম্যাজিক, এই একটা শক্তি, এটা কিন্তু সবাই পারে না। এতে অনেক কিছু রুলস থাকে, অনেক কিছু নিয়ম মানতে হয়। আমার মা নিজে থেকেই বাড়িতে নানান রকম জিনিস করতেন। মায়ের সাথে এক মহিলার গঙ্গার ঘাটে হাওড়ায় দেখা হয়েছিল। সেটা আবার যখন অর্পিতা দিদিভাইয়ের হাজবেন্ড ছোট ছিল তখনের সময় দেখা হতে ওনার কাছ থেকে কিছু বিদ্যে উনি শিখেছিলেন। যেই বিদ্যেটা উনি বাড়িতে করতেন, ওনার কিন্তু নিজের কোনো রকম কিছু শক্তি ছিল না। ওই মহিলার কথা মতো উনি কাজ করতেন। এখন ওই মহিলা যে কতটা পারদর্শী ছিলেন সেটা জানি না, কিন্তু কিছু কাজের ভুল প্রভাবে আমার বাবা মারা যান। অর্পিতা দিদির হাজবেন্ড এটা কিন্তু বলেন। তার জন্য অর্পিতা দিদিভাই যখন শ্বশুর বাড়িতে থাকতেন একটা ভয় পেতেন যে ওনার শ্বশুর মশাই যখন শাশুড়ি মায়ের এরকম কুকর্মের জন্য মারা যায়, তাহলে আমার স্বামীর যেন কোনো ক্ষতি উনি না করে। নিজেরও ভয় উনি পেতেন যে আমারও যেন কোনো ক্ষতি না করে বসে। কিন্তু যখন শ্বশুর বাড়িতে ছিলেন তখন প্রায় শাশুড়ি মাকে দেখতেন, বা বারণ করলেও উনি শুনতেন না। যার কারণে ওনার ছেলে মানে অর্পিতা দিদিভাইয়ের যিনি হাজবেন্ড ছিলেন উনি অর্পিতা দিদিভাইকে নিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে গিয়ে ওনারা একটি জায়গায় ভাড়া থাকতেন হাওড়াতে। ভাড়া থাকাকালীনও অনেক রকম টুকটাক ওনার শাশুড়ি মা করে নিয়ে ওনার বাড়িতে আসতেন। অর্পিতা দিদিভাই মুখে কিছু না বললেও ওনার ছেলে এগুলো প্রতিবাদ করতেন। মা তুমি এমনি ঘুরতে আসো, থাকো, কোনো অসুবিধা নেই, তোমার জন্যই আজকে বাবার সম্পত্তি থেকে আমি বিচ্ছেদ, আমি বাইরে রয়েছি। এমনকি অর্পিতা দিদিভাইয়ের শাশুড়ির জন্য যে বাড়িতে তার ভাসুর থাকতেন, ভাসুরের বউ থাকতেন, যা সবাই কিন্তু বেরিয়ে যান। কারণ ওনাকে কোনো মতেই চাপানো যেত না যে এই কর্ম থেকে তুমি বাইরে বেরো। কারণ ব্ল্যাক ম্যাজিক একটা বিদ্যে, যে বিদ্যেটা শিখতে হয়, যেটা তুমি কারোর মুখে শুনে এসে
তুমি করতে পারো না। তার কিছু প্রসেস থাকে, কিছু রুলস থাকে, যেগুলো শাশুড়ি মা কিছুই জানতেন না। শুধু কিছু নিয়ে এসে এটা নিয়ে ওটা নিয়ে একটা কর্ম কিছু এটা করতে উনি বসে গেলেন। উনি ভাবতেন হয়তো এটা আমি করছি, ঠিক আছে, এটা এরকম হবে। উনি যে কি করতে চাইতেন সেটা শুধু উনিই জানতেন। তো এই ভয়, চাপা ভয়টা একদিন সত্যি সত্যি অর্পিতা দিদিভাইয়ের হাজবেন্ডকে শেষ করে দিল। ব্ল্যাক ম্যাজিকের জন্যই কিন্তু অর্পিতা দিদিভাইয়ের হাজবেন্ড মারা যান। তখন অর্পিতা দিদিভাই সেই ভাড়া বাড়ি হাওড়ার ছেড়ে তার মায়ের বাড়িতে চলে আসেন। তার মা বাবার অনেক পুরনো, অনেক দিন বছর মানে বহু বছর পুরনো একটি বাড়ি, লাল রঙের, দোতলা, পরিতপ্ত, মোটা মোটা দালানওয়ালা একটি বাড়ি, যে বাড়িতে অর্পিতা দিদিভাই থাকতেন একা। কারণ বাবা অনেক আগেই মারা গেছেন। আর মা, অর্পিতা দিদিভাই যখন শ্বশুর বাড়ি থেকে চলে আসেন, যখন হাজবেন্ডের সাথে বাইরে থাকতেন, তারপরেই অর্পিতা দিদিভাইয়ের মাও একদিন মারা যান। অর্পিতা দিদিভাই বাড়িতে থাকতেন, কিন্তু উনি ভয় পেতেন। ভাই ভয় পেতেন, সেটা হচ্ছে ওনার শাশুড়ি মা তখনও জীবিত ছিলেন। অর্পিতা দিদিভাই ভাবতেন যে আমাকে কোনো রকম ক্ষতি না করে, আর সেই ভয়টাই হলো কাল। সত্যি সত্যি উনি এতটাই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ঢুকে যান, উনি বুঝতেও পারতেন না যে কোনটা আমার স্বামী, কোনটা ছেলে, কোনটা আমার বৌমা। যখন বৌমা অনেক দূরে তার নিজের বাড়িতে থাকতে শুরু করলো, শাশুড়ি মা প্রায় 3-3.5 বছর পর একদিন হঠাৎ করেই অর্পিতা দিদিভাইয়ের কাছে আসে। অসহায় একটা নোংরা ছেঁড়া শাড়ি পরনে, কাঁদতে কাঁদতে, এলো চুলে। অর্পিতা দিদিভাইয়ের যেহেতু উনি সবাইকে হারিয়েছেন, নিজের মা, নিজের বাবা, এমনকি তার নিজের স্বামীকেও, উনি তখন শাশুড়ি মাকে না করতে পারেননি যে আমার বাড়িতে আপনি আসবেন না বা ঢুকবেন না। যখন এসে ডাকাডাকি করে, অর্পিতা দিদিভাই যতই হোক মা তো তার হাজবেন্ডের মা ছিল, তাকে বাড়িতে আনে। যখন সে আসে তখন বলে, মা আপনার এরকম অবস্থা, আপনি একদম ছেঁড়া, পরনে কাপড়, চুলটা এলো, কি অবস্থা মা আপনার। তখন তার শাশুড়ি মা তাকে বলে, মারে তুই আমার সাথে চল, নালে তোর এখানে আমাকে ঠাঁই দে, আমি ওই বাড়িতে একা থাকতে পারবো না। তো অর্পিতা দিদিভাই তখন বলেন যে আমি তো আপনার বাড়িতে যাব না মা, আপনার ছেলে চাইতো না, আমার স্বামী যেটা চাইনি সেটা তো ওর মৃত্যুর পরেও আমি করতে পারবো না, কিন্তু আপনি তো যতই হোক আমার হাজবেন্ডের মা, আমার শাশুড়ি মা, আপনি আমার কাছে নির্দ্বিধায় থাকেন এসে। আর এইটাই হলো সব থেকে ভুল। অর্পিতা দিদিভাই যেদিন বলেন সেই দিনই ওনার শাশুড়ি মা বাড়ি ফিরে গিয়ে কিছু শাড়ি কাপড়ের সাথে কিছু ওনার যে তন্ত্র সাধনা করতেন সেগুলো গোপনে শাড়ির সাথে ব্যাগে করে উনি নিয়ে আসেন। 2টো ব্যাগ। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে বাড়ি থেকে এক ঝাঁক পাখি উড়ে চলে যায়। অর্পিতা দিদিভাই উঠোনে দাঁড়িয়ে যখন চারপাশের গাছগুলো দেখে যে কি হলো বিষয়টা, এত ঝা ঝা করে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে গঙ্গার দিকে চলে যায়। অর্পিতা দিদিভাই বুঝতে পারেননি, আভাসটা পাখিগুলো বুঝিয়ে দিয়ে গেছিল, কিন্তু উনি বুঝতে পারেননি। শুনতে অনেকটাও মনে হবে যেন একটা বাংলা চলচ্চিত্র জগতের একটা কোনো ঘটনা বা একটা কোনো সাহিত্য তোমাদের সামনে পাঠ করছি। কিন্তু দিদিভাই আমাকে বলেন যে যেই ঘটনা, যেই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে আপনার সাথে শেয়ার করছি, সোনা ম্যাডাম, প্রত্যেকটা কথা আমার জীবনে ঘটে গেছে সত্য হয়ে। এগুলো কোনো গল্প স্ক্রিপ্ট না, এগুলো কোনো সাহিত্যর বইয়ের পাতা না, এগুলো আমার জীবনের সুসজ্জিত একটা সুন্দর ঘটনা, যেটা আমি সুন্দর বলেই ব্যাখ্যা করছি। কারণ সেই সময়টা আমি ভেবেছিলাম আমার মা নেই, বাবা নেই, স্বামী নেই, আমার যদি শাশুড়ি মা আমার সাথে থাকেন, উনি তো বয়স হয়েছেন, যখন উনি কান্নাকাটি করছেন অসহায় পাগলের মতো এসে আমার কাছে ঠাঁই নিতে চাইছেন, কতদিন উনি বাঁচবেন, থাক না আমার সাথে। কিন্তু সেদিন সন্ধ্যার বেলা ওনার শাশুড়ি মা পুজো করার খুব বায়না করলেন, পুজো দেবেন উনি। তখন অর্পিতা দিদিভাই বললেন
যে না না, আপনাকে পুজো দিতে হবে না, পুজো দেওয়ার বাড়িতে একজন আছে মেয়ে, ও পুজো দেয়। কেন, আমি তো বেদোয়া, আমি বিধবা হয়ে ঠাকুরে হাত দিই না, আমি দূর থেকে ঠাকুর প্রণাম করি। আমাদের বংশে কিছু নিয়ম আছে, বিধবারা ঠাকুর স্পর্শ করতে পারে না। আপনিও তো সেই অর্থে একই হলেন। এই নিয়মটা আমার বাড়ির, আপনি দয়া করে ঠাকুরে হাত দেবেন না। একটি ছোট্ট মেয়ে আছে, ওর বয়স 12-13 বছর, ও শুধু পুজো দিতে আসে আমাদের বাড়ির ঠাকুর দালানে, দুবেলা করে পুজো ওই দিয়ে যায়। এখনো মেয়েটি বড় হয়ে উঠেনি, ও এখনো বাচ্চা, ওই পুজো দেয়। ও যদি যবে বড় হয়ে যাবে, পুজো দেওয়ার মতো থাকবে না, তখন ওর বোন পুজো দেবে। আমাদের বংশ পরম্পরা এরকমভাবেই হয়ে চলেছে। আপনি মা ঠাকুর ঘরে যাবেন না, গেলেও আপনি ঠাকুর স্পর্শ করবেন না। কিন্তু ওনার শাশুড়ি মা বলেন, আমি ওনাকে বারণ করা সত্ত্বেও বলে যখন আমি পাশের ঘরে চলে যাই, হঠাৎ করে দেখলাম সেই মেয়েটি আসেনি, কিন্তু আমার ঠাকুর দালানে পুজো হচ্ছে। আমি ছুটতে বেরিয়ে যেটা ভয় পেলাম সেটাই সত্যি হলো, আমার শাশুড়ি মা উনি নিজে পুজো করছেন। আমি ছুটে গিয়ে বললাম, মা এ কী করছেন, আপনাকে যে না করলাম, আমাদের বংশের একটা নিয়ম আছে। শাশুড়ি মা চোখ রাঙিয়ে আমাকে বলল, ঠাকুর পুজো সবাই দিতে পারে, ঠাকুর পুজো দেওয়ার অধিকার সবার আছে। ঠাকুর কি তোর কানে কানে বলে গেছে যে বিধবারা পুজো দিতে পারে না? ওটা তোদের বংশের ভুল নিয়ম, আমি ডেলি পুজো দেবো। ও যেই মেয়েটা আছে, ও আসলে ওকে ঠাকুরের বাসনগুলো মাজতে বলবি। হঠাৎ করে অর্পিতা দিদিভাই 2 পা পেছনে হেঁটে দাঁড়িয়ে ভাবলো, কি তুই করে কথা বলছে, এ কি বেলার সময় আসলো যখন, সকালবেলা কান্না কান্না মুখে, কিরকম করে তুমি তুমি করে কথা, এখন তুই করে চোখ রাঙিয়ে, এ কি, আমি কি ঘরে আসতে বলে খুব ভুল করলাম? অর্পিতা দিদিভাইয়ের কাছে কোনো উপায় ছিল না, কারণ ওই সময় না অত আশেপাশের লোক ছুটে আসতো না, পুলিশ প্রশাসন এই ছোট ছোট ব্যাপারে মাথা গলাতো না। দিদিভাই তখন বললেন, আমি আর কি করব, বাড়িতে যেই নিয়মটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি, সেই নিয়মটা সেদিন সন্ধ্যা দিয়ে শুরু হলো। আমার শাশুড়ি মা শুধু ঘরে পুজো দেওয়া বলে না, পুজোর ঘরে বসে বসেই উনি নানা রকম ওনার কালো বিদ্যে প্রয়োগ করতেন, জানি না কার উপরে। আমাকে একদিন জোর করে বলল, মারে তুই রাগ করিস না, বয়স হয়েছে, পুজো পার্বণ নিয়ে থাকি, তুই একটুখানি আমার বাড়িতে যাবি? আমি শুনে দমকে উঠলাম, কেন, বাড়িতে কেন? আমি যাব না, আমার স্বামী ওখানে যাওয়া পছন্দ করতো না। কি দরকার আছে, প্রয়োজনে আপনার সাথে যাব, রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো, আপনি যাবেন। শাশুড়ি মা বললেন, ওই বাড়িতে কিছু জিনিস আনতে যেতে হবে, না গেলে হবে না। তো ঠিক আছে, তাহলে পরে তুই আমার সাথে চল, তুই দাঁড়াবি, আমি নিয়ে আসবো। তো অর্পিতা দিদিভাই তখন বললেন, আমি দিন থাকতে আপনার বাড়িতে যাব, রাতের বেলা যাব না। তখন বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু শাশুড়ি মা অনেক নাটক, অনেক অভিনয় করতে 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 প্রায় দুপুর থেকে উনি বিকেল করেই বাড়ি থেকে বেরোন। সন্ধ্যাবেলায় শ্বশুর বাড়িতে গেলাম। শাশুড়ি মা বলল, এতটা যখন এসেছিস, গলিটাই চল না, কি হবে? আচ্ছা বাবা, তুই ভিটেতে পা দিবি না ঠিক আছে, কিন্তু চল আমার সাথে, আমি এতটা টেনে কি করে নিয়ে আসবো, সরু গলি। আমি জানি না, ওনার কথার সাথে সাথে মাথা নাড়িয়ে ওনার সাথে চললাম। গেলাম আমি আমি গেলাম ওনার বাড়ির ওইখানে গিয়ে আমি রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছিল। তখনও পর্যন্ত দিদিভাই জানেন না যে উনি ঠিক করলেন না ভুল করলেন, কি হচ্ছে ওনার সাথে। উনি শাশুড়ি মায়ের সাথে বাড়িতে ঢুকলেন, শ্বশুর বাড়িতে শেষে গেলেন, শাশুড়ি মা এরম করে বললেন, উনি না করতে পারলেন না। প্রথমে ভেবেছিলেন আমি রাস্তার কাছেই দাঁড়িয়ে থাকবো, শাশুড়ি মা কি আনবেন সেটা আমি টেনে নিয়ে রাস্তা পর্যন্ত যাব। শেষে উনি জানি না কি আবেগে বা ভুলে উনি চলে যান। অর্পিতা দিদিভাই বলেন, বাড়িতে যখন ঢুকলাম তখন খুব ভালো করে বুঝতে পারছিলাম এখানে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছাড়াও কিছু অদৃশ্য
কিছু তো আছে যারা আমার চারপাশে ঘুরছে, যারা আমাকে দেখছে, যারা আমাকে ফলো করছে। হঠাৎ শাশুড়ি মা আমাকে বলল, আমি আজকে রাতটা থাকবো এখানে, আজকে যাব না। তুই চলে যা বৌমা। না তুই থাকবি? আমি বললাম, না না, আমি থাকবো, এরম তো কোনো কথা হয়নি। আর আপনি তো বলেননি আপনি থাকবেন, তাহলে আপনি আমাকে আনলেন কেন? আপনি তো থেকে সকালবেলা জিনিস নিয়ে যেতে পারতেন, অথবা আপনি সকালে বলতেন, আমি কাউকে পাঠিয়ে দিতাম। শাশুড়ি মা বলল, তুই একটা কাজ করিস, আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি। তুই আমার শাড়ি কাপড়গুলো কাউকে দিয়ে পাঠিয়ে দিস, ব্যাগগুলো ওরকমই ধরা আছে, শুধু পাঠিয়ে দিস, খুলে দেখার প্রয়োজন নেই। তুই তাহলে চলে যা। খুব রাগ হলো, খুব রাগ। চুপচাপ ওই মুহূর্তে বেরিয়ে সোজা আমি আমার হাওড়ার বাড়িতে চলে আসি। বাড়িটা যেন অন্ধকার, কিন্তু লাইট জ্বলছে, তবুও যেন অন্ধকার। একটা ছায়া যেন আমার পেছনে ঘুরছে। আমি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ঘরে গেলাম। পাশের বাড়িতে যেই মেয়েটা থাকে, ওই মেয়েটাকে আমি ডাকলাম পেছনের জানলা দিয়ে, খুকু, 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 খুকু। হ্যাঁ দিদি। খুকু আসলো। খুকুকে বললাম, খুকু, একটু গরম গরম চা কর তো, শরীরটা খুব অস্থির করছে, আনচান করছে, ভালো লাগছে না। খুকু বলল, আচ্ছা দিদি, আমি চা করে দিচ্ছি, তুমি একটু বসো। খুকু চা করতে গেল। আমি শাশুড়ির রাখা ব্যাগ দুটো খুললাম। যত জিনিস ব্যাগে ছিল সব খুলে দেখলাম ছোট ছোট দুটো হাড়, একটা ছোট বাচ্চা শিশুর মাথা কঙ্কালের, সাথে কিছু প্রদীপ, কাজল, আরও অনেক কিছু যা আমি চিনিও না, সেগুলো ব্যাগের মধ্যে সুন্দর করে একটা প্যাকেটে মোড়ানো। আমি মাথায় হাত দিয়ে মেঝেতে বসে বললাম, এ কি, আমার ঘরেও এইসব জিনিস? হঠাৎ বুঝতে পারলাম না, একটা দমকা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। হাওয়াটা যেন চারপাশে ঘুরছে, আমাকে যেন দেখছে। আমি খুব ভয় পেলাম, খুকুর কাছে ছুটে গেলাম। খুকু বলল, দিদি, এক্ষুনি চাটা পড়ে যেত। আমি তো চাটা তোমার কাছে নিয়ে আসছিলাম, তুমি আবার ছুটে এলে কেন? ওহ, একটু আমাকে হাঁক দিলেই তো আমি যেতাম। আমি বললাম, না খুকু, আজকে রাতে তুই আমার সাথে থাকবি, তুই বাড়ি যাবি না। খুকু আমাকে বলল, দিদি, কালকে তোমার অঙ্ক পরীক্ষা দিদি, আমাকে তো প্র্যাকটিস করতে হবে, বাড়ি যেতে হবে। খুকুকে বললাম, তুই বাড়ি চলে গেলে আমি একা থাকবো কি করে খুকু? খুকু আমাকে বলল, মাকে বলবো তোমার সাথে এসে থাকতে। কি হয়েছে গো দিদি? আমি ওকে আর কিছু বললাম না। কালকে পরীক্ষা, একটা ছোট বাচ্চা মেয়ে, 12 বছর বয়স, ওকে আমি কী বা বলবো? আমি ওকে বললাম, না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই তোর মাকে একটু পাঠিয়ে দিস তো গিয়ে। খুকু বাড়ি গিয়ে সাথে সাথে তার মাকে পাঠায়। আমি ওই সময়টা খুব ভালো করে বুঝতে পারছিলাম, ঘরের মধ্যে আমি একা নেই, কিছু তো আছে যে আমার চারপাশে ঘুরছে, আমাকে দেখছে। আমি বুঝতে পারছি, খুব ভালো করে অনুভব করছি, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্য কিছু আছে। ভাবতে ভাবতে হঠাৎ কুকুর মা এসে আমাকে বলল, কোথায় তুমি, কোথায় বৌমা? আমি বললাম, ও মাসিমা, ঘরে এসো। ঘরে এসে মাসিমা বলল, তুমি তো মাছ খাও না, স্বামী মারা যাওয়ার পর থেকে এত ঘরে তোমার মাছের আষ্টে গন্ধ, পচা মাছ টাছ কোথাও রেখেছো নাকি? শাশুড়ি খায়? আমি বললাম, না, শাশুড়ি তো চলে গেছে, উনি নিয়ে গেল, কিন্তু উনি আর আসবেন না। এই ব্যাগগুলো সকালবেলা বলো একটুখানি দিয়ে আসতে মেসোমশাইকে, মানে খুকুর বাবাকে। সেটা খুকুর মা বলল, হ্যাঁ হ্যাঁ আমি বলবো। তাহলে উনি আসলেন কেন, থাকবেন না যখন? আমি বললাম, জানি না উনি কি করে গেলেন, কে জানে, আমি তো কোনো আষ্টে গন্ধ পাচ্ছি না। তখন খুকুর মা, মাসিমা বললেন, এমা তুমি পাচ্ছ না, কিন্তু তোমার ঘর থেকে একটা ম ম করছে, আষ্টে পচা গন্ধ। সত্যি নাক চেপে খুকুর মা আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি কোনো দুর্গন্ধ পাচ্ছি না। তো আমি তখনও বুঝতে পারিনি যে কোনো নেগেটিভ এনার্জি, কোনো খারাপ হাওয়া আমাকে অর্ধেকটা ক্যাপচার করে নিয়েছে, যার কারণে
আমি পাচ্ছি না কোনো গন্ধ, কিন্তু খুকুর মা গন্ধটা পাচ্ছিল। খুকুর মা আমাকে বলল, মেয়েটার কালকে অঙ্ক পরীক্ষা তো বৌমা, এখন যদি তোমার সাথে আমি থাকি তাহলে ওর পরীক্ষাটা ভালো হবে না। তুমি আজকে রাতটা কোনো রকম কাটিয়ে নাও না, আমি নয় তোমার সাথে কালকে থাকি। আমি তখন ভাবলাম, আমার জন্য একটা বাচ্চা মেয়ের পরীক্ষা, খুকুর পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, এটা তো আমি চাই না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, খুকুকে ভালো করে কালকে পরীক্ষাটা দিতে বলো। পরীক্ষা হয়ে গেলে কালকে খুকুই নয় আমার সাথে থাক, অসুবিধা নেই। আর তুমি কিন্তু মাসি মেসোমশাইকে বলো একটা সময় করে শাশুড়ির বাড়িতে দুটো ব্যাগ আছে দিয়ে আসতে, ওই ওনার কাপড় জামা ভরা আছে। তখন খুকুর মা বলল, আজ্ঞে আমি তাহলে চললুম। আমি বললাম, হ্যাঁ এসো। চলে গেল। পুরো ঘর ফাঁকা। আমি তো একাই ছিলাম। দুটো দিনের জন্য শাশুড়ি মা এসেছিলেন, আমি তো একাই ছিলাম। কিন্তু সেদিন আমার ভয় করছে, জানি না কেন। একটা ছমছমে পরিবেশ, একটা ভয় যেন আমার সারা শরীরে আঁকড়ে আমাকে ধরে রেখেছে। রাতে কিছু না খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। জানলাটা খুলে রাখার আর সাহস পেলাম না, কারণ কিছু যেন একটা ভয় ভয় লাগছে। বললাম যে জানলাটা বন্ধই করে দিই, নিজে নিজে ভেবে জানলাটা বন্ধ করে শুলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কি বলবো, কলকাতা শহরে তখন কারেন্ট থাকতো না, একটু যদি ঝোড়ো হাওয়া বইতো সাথে সাথে লোডশেডিং হয়ে যেত। আমি ভয় ভয় চুপচাপ ওই গরমের মধ্যে সেদ্ধ হচ্ছি, কিন্তু জানলা বন্ধ করে চুপচাপ শুয়ে আছি। ঘুম আসছে না। খুকু হঠাৎ করে রাতের বেলা দেখছে আমাদের যে অর্পিতা দিদিভাই ঘটনাটা বলেন, বলছে খুকু আমার পাশে শুয়ে। আমি ভাবছি কি হলো, খুকুর তো কালকে পরীক্ষা। খুকুর মা বলল, খুকুও বলে গেল, খুকু কখন আসলো আমার পাশে শুয়ে আছে। আমি খুকুর বুকে হাত দিয়ে ওকে খুকু ডাকলাম। খুকু দেখলাম অগরে ঘুমাচ্ছে। আমি বুঝে পাচ্ছি না খুকু আসলো কখন, ওর তো কালকে অঙ্ক পরীক্ষা। খুকুর মা মাসিমাও বলে গেল, খুকুও বলল, দিদি কালকে আমার অঙ্ক পরীক্ষা। তাহলে খুকু কোথা দিয়ে আসলো? আমি চুপচাপ উঠে বিছানায় খুকুর দিকে তাকিয়ে বসে আছি। হঠাৎ করে দেখলাম অদৃশ্য একটা চেহারা রূপ বদলালো হঠাৎ করে। হ্যাঁ, শুনলে বিশ্বাস না হলেও এটা বাস্তব, সেটা খুকু ছিল না। একজন কঙ্কালের মতো কালো একটা চেহারা, একদম কালো, তার গালের যে চোয়ালগুলো পুরো ঢোকা, চোখের কোঠর, অদ্ভুত এক দৃশ্য। মুচকি একটা পৈশাচিক হাসি হেসে আমি মাগো করে চিৎকার করতেই সাথে সাথে ওখান থেকে যেন কেউ হাওয়ার মতো জানলাটার সামনে খুলে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি কি করব? আমি কি করব একা? আমি ছুটতে গেলাম আমার দালান ঘরে, ঠাকুর যেখানে আছে। আমি গিয়ে ঠাকুরের কাছে চুপ করে বসে আছি। সারা রাত ঘুম নেই, আমারও চোখের কোঠরগুলো যেন ঢুকে গেছে। সকালবেলা খুকু পরীক্ষা দেওয়ার আগে একবার আমার কাছে আসে। খুকু এসে বলল, দিদি দিদি, ও দিদি। সারা ঘর খুঁজে যখন খুকু পাইনি, তখন খুকু খুঁজতে খুঁজতে ঠাকুরের ঘরে আসে। এসে যখন আমাকে ওরকমভাবে দেখে, ছুটতে তার মাকে ডেকে আনে। আমাকে মাসিমা এসে তোলে, আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। মাসিমা বলল, কি হয়েছে বৌমা? মা, চোখ ঠোক এরকম ঢুকে বসে গেছে, মুখটা শুকিয়ে গেছে, রাতভর তুমি ঘুমাওনি, কি হয়েছে বলো তো? আমি কাঁদতে কাঁদতে খুকুর মাকে বললাম আমার সাথে রাতে কি ঘটেছে। খুকুর মা বলল, তার মানে এগুলো তোমার সেই শয়তানি শাশুড়ির কর্ম। সে নিজে সারাটা জীবন কুকর্ম করে তার স্বামীকে খেয়েছে, ছেলেটার মাথা খেয়েছে, এখন তোমাকেও খেতে এসেছে। ওই ব্যাগে কি আছে? আমি তখন সব পরিষ্কার বললাম, যাতে আমি যে জ্বালায় জ্বলছি যাতে সেইটা খুকু বা খুকুর বাড়ির লোক যাতে না পস্তায়। আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, জানো, ওই ব্যাগে এরকম হাড় কঙ্কালের ছোট বাচ্চার মাথা, কাজল, আরও অনেক কিছু আছে। খুকুর মা আমাকে বলল, তুমি চিন্তা করো না বৌমা, কি হয়েছে? তোমার মা নেই, বাবা নেই, স্বামী নেই তো? আমি তো আছি, তোমার মাসিমা। কোথায় ব্যাগগুলো, কোথায়? আমি বললাম হাত তুলে, ওই ঘরে।
সাথে সাথে গিয়ে ওই ঘর থেকে ব্যাগ দুটো উঠোনে নিয়ে এসে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিল। আমি বললাম, কি করছো? শাশুড়ি তো এগুলো লাগবে। বলল, এগুলো অনেক আগে তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে ছিলে তখন করা দরকার ছিল, তাহলে তুমি তোমার স্বামীকে হারাতে না, কেন করনি? উনি এইগুলো একটা নোংরা খেলায় মেতেছে, উনি এইগুলোর মানেও জানে না। কিন্তু শাশুড়ি মা আমাকে আর খোঁজ করতে আসেননি। আমিও শাশুড়ি মাকে প্রায় 5 মাস হয়ে যায় কোনো খোঁজ খবর কিচ্ছু করিনি, কারণ 5 মাস ধরে আমি পুরোপুরি বিছানায় শয্যাশায়ী। খেতেও পারতাম না যদি খুকু না থাকতো। খুকুর মা যদি না থাকতো, আমাকে রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না। হয়তো 5 মাসে আমি মারাই যেতাম। 5 মাস পর খুকুর মা হঠাৎ করে আমাকে জানায়, বৌমা, তোমার শাশুড়ি মা মারা গেছেন। আপত্তা বিদায় হলো। আমি বললাম, শাশুড়ি মা মারা গেছেন? যতই হোক, খারাপ লাগলেও মনে একটা কোথাও খুশির হাওয়া একটা বইছিল। কিন্তু আমি কিন্তু সুস্থ হইনি। 5 মাসে বাড়িতে শয্যাশায়ী অবস্থায় খুকুর মা আমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলেছেন। কিন্তু 5 মাস আমি বুঝতে পেরেছি আমার বাড়িতে আমি ছাড়াও 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন না, অদৃশ্য অনেক কিছু, অনেক প্রেতাত্মা আমার বাড়িতে অনেক কিছু করেছে। আমি দেখতেও পেতাম তাদের। কিন্তু যতই হোক, আমি সৎ পথে নিষ্ঠাভাবে ঠাকুরকে ডাকতাম, ঠাকুরের নাম জপ করতাম। আস্তে আস্তে বেঁচে তো ছিলাম, কিন্তু খুকুর মায়ের অবদান আমার জীবনে অনেক। খুকুর মা একদিন আমার বাড়িতে একজন তান্ত্রিক নিয়ে আসে। সে তান্ত্রিক আমার বাড়িতে ঢুকেই বলল, তোমার বাড়িতে প্রেতাত্মার বাস। কেউ তার বাড়ি থেকে সেই প্রেতাত্মাগুলোকে এনে তোমার বাড়িতে চালনা করে দিয়ে গেছিল। সেটা আমরা সবাই জানি, আমার শাশুড়ি মা। যতগুলো প্রেতাত্মা ছিল সবাইকে পানের পাতায় মুড়ে তার বৃদ্ধে মতো সে ওখান থেকে গঙ্গায় তাদেরকে বিতরণ করে দেয়। তারা গঙ্গায় চলে যায়, আমার বাড়ি শুদ্ধিকরণ করে দিয়ে যায়। তারপর আমি একা একা আজও রয়েছি। তবে এখন বয়স অনেকটাই হয়েছে। আমি বাড়িতে ওই খুকুর মতনই অনেক ছোট ছোট মেয়ে ছেলে যাদেরকে আমি পড়াই। কারণ বাবা মায়ের সম্পত্তি, পিতৃপুরুষের সম্পত্তি দিয়ে বেশি দূর আমার চলেনি। আমার নিজের তো পেট চালাতে হবে। আমার ঘরে গোপাল আছে, ঠাকুর দেবতা, তাদের ফুল পুজো দিতে হবে। যার কারণে আমাকে ছোট ছোট বাচ্চাদের টিউশনি করি। যে যা দেয় আমি কারোর কাছে কোনো রকমভাবে দাবি করি না। যে যেরকম দেয় আমি তাকে সেরকমভাবেই পড়াই, আর সেই দিয়ে আমার টুক 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 করে চলছে। এবার আমি বলি, অর্পিতা দিদি ভাইয়ের বয়স এখন 71 বছর। বুঝতে পারছো মানুষ জীবনে কতটা সাফার করে, জীবনে কতটা অভিজ্ঞতা অর্জন করে। যাদের সাথে হয় তারাই জানে যে তারা কোন মুহূর্ত থেকে, কোন পদক্ষেপ থেকে তারা উঠে আজকে একটা জায়গায় এসে তাদের জীবনটা চালনা করছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রশ্ন কিন্তু আছে, অপেক্ষা করো। প্রশ্ন তোমাদের অবশ্যই উত্তরটা আমি চাই, কিন্তু তার আগে নামগুলো আমি তোমাদের পড়ে নিই। কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো, মিষ্টি মিষ্টি কমেন্ট, তারপর কিন্তু আমি প্রশ্নটা করব। একদম শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। প্রথম কমেন্ট আমাদের করেছেন অ্যাঞ্জেলিনা সোরেন। তারপর আকাশ রূপসাগর বলেছ, দিদিভাই আপনাকে সশ্রদ্ধে প্রণাম। আপনি ঘটনাগুলো খুব সুন্দরভাবে বলেন, ভালো লাগে, আবার অনেক কিছু শেখাও যায়। উত্তরটা হলো স্কুল মাঠে, একদম ঠিক। তারপরে কমেন্ট করেছো, একটু দেখে বলি, হ্যাঁ, তারপর বলবে দিদিভাই আমার নাম তো এই না, তুমি এইটা বলেছো। অঙ্কিত দাস বলেছো, আগের ভিডিওটায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে শোনা যাচ্ছিল, ওটা সেটিংয়ে গিয়ে না ঠিক করে নেবে, ওটা মাঝে মাঝে ওরকম হয়ে যায়। তারপর সন্তুর দুনিয়া
চুমকি বিশ্বাস বলেছো কুমিল্লার স্কুল মাঠে কীর্তন হচ্ছিল। তুমি কিন্তু সবার প্রথম উত্তরটা দিয়েছিলে, কারণ আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তখন আমি ফলো করি উত্তরটা প্রথম কে দিচ্ছে। আমাদের প্রথম কিন্তু চুমকি বিশ্বাস দিদি ভাই দিয়েছিলেন। তারপরে আমাদের আব্দুল হক ভাই কমেন্ট করেছে, শুভঙ্কর ঘোড়ই, সুমনা সুমনা ভট্টাচার্যী, তারপরে ফারানা, আচ্ছা, তারপরে সাধন জানা, কিষাণু মান্না, DSSB ফ্যামিলি, শ্রাবণী হাজরা, রুচিরা হালদার, আয়ান হালদার, বাপন সাহা। তারপর কমেন্ট করেছে আলিশা বলেছে, দিদি প্লিজ প্রে ফর মাই ডটার অ্যান্ড মাই সেলফ। ওকে, আমি তো সবার জন্য সবসময় প্রে করি। পিঙ্কি দাস, তারপর আমাদের মিম কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো শ্রাবন্তী কোলে, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে সুজাতা দাস, রূপা দে, সোমা দাস পরিবার থেকে পিন্টু ঘোষ, দত্ত চ্যানেল, সুদীপ রয়, ডালি দেবনাথ দিদিভাই, চৈতালি রয়, পরপর চৈতালি রয় একজন কমেন্ট করেছে, আর একজন চৈতালি চক্রবর্তী কমেন্ট করেছো। আচ্ছা, তারপর ফুলেশ্বরী চক্রবর্তী, প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো সুদীপ রয়, কাজল সাহা, ভাস্কর অধিকারী ভাই, নীলিমা সিংহ, ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছে, রাস্তাঘাটে কত অসহায় মানুষকে দেখলে আমরা দাঁড়াই না, কিন্তু সেখানে ওই ছেলেগুলোর বিরিয়ানির প্যাকেট বাচ্চা মেয়েটির আত্মার সামনে দাঁড়ানোর ঘটনা ছিল নিয়তি। একদম একদম শেষ আমাদের কমেন্ট করেছো, মানে শেষ মানে সবার প্রথম কমেন্ট করেছিলে চলে এসেছি সোনিয়া মণ্ডল, আর উত্তর দিয়েছিলে আমাদের প্রথম চুমকি বিশ্বাস দিদিভাই। তো প্রত্যেকের কমেন্টের নামগুলো আমি বলে দিলাম। এবার আমি তোমাদেরকে বলবো আজকের প্রশ্ন, খুব ভালো করে প্রশ্নটা শোনো আর উত্তরটা দেখি কে কে দিতে পারো, ঠিক আছে? আজকের প্রশ্ন হচ্ছে হাওড়ায় কোন জায়গায় দিদিভাইয়ের বাড়ি? আমি কিন্তু বলেছি, শুধু হাওড়া বলিনি, দেখি কে কে বলতে পারো। আমি একটু চালাকি করে তোমাদের ঘুরিয়ে প্রশ্নটা করলাম, অনেকেই স্কিপ করে গেছো জানি, আর যারা খুব মনোযোগ সহকারে শুনেছো তারা তো পারবেই। তা চলো, এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।